গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অফ ক্যাম্পাসের 8 নম্বর এপিসোড সম্পর্কে জানবো, যেটা সিরিজের সর্বশেষ এপিসোড। আর এই ভিডিওর সাথে সিজন 1 শেষ হয়ে যাবে আর সিজন 2 আসবে হচ্ছে 2027 সালের এপ্রিল মাসে। তবে আমার মনে হয় না এটা সিজন 2 আমি এক্সপ্লেন করবো, বাট তোমরা চাইলে আমি এক্সপ্লেন করতে পারি, কারণ আমি জানি আমার যে ফলোয়ার তারা সবাই খুব পুংটা এবং ওরা পুংটা জিনিস পছন্দ করে। এবং আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেভেসপোর্ট 20-তে, সেটাতে আমরা খুব শীঘ্রই গেম আনছি। এর পাশাপাশি আমরা কোরিয়ান থ্রিলার এবং এই ধরনের পুংটা যে সিনেমাগুলো রয়েছে লাইক আমেরিকান পাই বা এই টাইপের যে অ্যাডাল্ট সিনেমা রয়েছে সেগুলো আমরা সাইবে জানবো, কারণ ওটার নামের সাথে ওই সিনেমাটা যায় বেশি। তো চলো আমরা 8 নম্বর এপিসোডটাকে শেষ করি। বিশাল বড় ভিডিও, তো ধৈর্য নিয়ে দেখতে হবে। তো গত এপিসোডে আমরা কি দেখেছিলাম, যে গ্যারেট হেনার অপমান সহ্য করতে পারেনি। মানে ওই ডেলানি বলেছিল যে ইউজ করা মাল বা এই টাইপের কোনো একটা কিছু, এটাও সহ্য করতে পারেনি এবং ওর প্রতিপক্ষের যে ক্যাপ্টেন ডেলানি তাকে কিন্তু হামলা করে দিয়েছিল। এবং এই সিদ্ধান্তে যেটা হয়েছে, ওকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল এবং বাবার সাথে এরপর মারাত্মক তক্কাতক্কি হয়। আর সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন গ্যারেট এবং হেনার মধ্যে দূরত্ব তৈরি হয়, মানে অতি আবেগে সম্পর্ক নষ্ট করে ফেলে। মানে গ্যারেট যখন কথায় কথায় হাত ওঠায় তখন ওর কাছে মনে হয় সে হয়তো হ্যানার জন্য সঠিক মানুষ নয়, বিয়ে করলে বা ভবিষ্যতে সেও হ্যানার উপর হাত তুলতে পারে। আবার ওইদিকে আমাদের অ্যালি, যে আর কি 12 ভাতারি টাইপের মেয়ে, সে চাচ্ছে এখন কমিটমেন্টে না গিয়ে সবার সাথে নতুন নতুন সম্পর্ক করতে। তো বুঝতেই পারছো সিচুয়েশনটা খুবই উইয়ার্ড। তো এরকম একটা সিচুয়েশন থেকে 8 নম্বর এপিসোডটা শুরু হয়। তো গল্পে গিয়ে যে আমরা দেখতে পাই হ্যানা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর সে একটা রেস্টুরেন্টে কাজ করে। তো এরপর সে যখন অর্ডার নিতে একটা টেবিলে যায়, সেখানে 4 জন ছেলে বসেছিল। তো হ্যানা হাসি মুখে জিজ্ঞাসা করে, ওয়েলকাম টু মেলন্স রেস্টুরেন্ট, আমি হচ্ছি হ্যানা, আপনাদের আমি কিভাবে সহায়তা করতে পারি? তো তাদের মধ্যে একজন ছেলে তখন হেনার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে এবং জিজ্ঞাসা করে, আপনি কি হেনা ওয়েলস? হেনা তখন বলে, হ্যাঁ আমি হেনা ওয়েলস। তো এটা শুনতে ছেলেটা মুখের অদ্ভুত অঙ্গভঙ্গি করে এবং বলে, আমরা কি অন্য কোথাও বসতে পারি? হেনা তখন কিছুটা অবাক হয়ে যায়, বলে দুঃখিত, এখানে তো অনেক ভিড় রয়েছে। বাট দ্বিতীয় ছেলেটা তাড়াহুড়ো করে বলে ওঠে, আমার গার্লফ্রেন্ড আছে। তৃতীয় জনে বলে, আমার গার্লফ্রেন্ড আছে। চতুর্থ জনে বলে, আমার গার্লফ্রেন্ড রয়েছে। তো আমরা অন্য টেবিলে বসতে চাই, কিংবা আপনি অন্য কোনো ওয়েটারকে পাঠিয়ে দিন, আপনি যেতে পারেন। হেনা তো এই কথা শুনে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না যে এরকম আচরণ কেন করছে ওরা। এবং হেনা বলে, আমি তো জাস্ট আপনাদের অর্ডার নিতে এসেছিলাম। বাট তখনই সেখানে অ্যালির এক্স বয়ফ্রেন্ড ডেভিস চলে আসে। তো হেনা তার কাছে যায়। তো ডেভিস বলে, কেমন আছো? তো হেনা বলে, হাই কেমন আছো? তো ডেভিস তখন কিছুটা দ্বিধাবোধ করে বলে, হাই আমি ভালো আছি, কিন্তু এখানে সে তো নেই। তো হেনা বোঝা যায় যে অ্যালির কথা বলছে। তো হেনা বলে যে না, ও তো এখন ড্রামা ক্লাসে রয়েছে, আজকে মঙ্গলবার তাই না? তো ডেভিস বলে, ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। তো এরপর কথার মাঝে হেনা ডেভিসকে জানিয়ে দেয় যে তার সঙ্গে গ্যারেটের আবারও ব্রেকআপ হয়েছে। তো এটা শুনে ডেভিস বলে, হ্যাঁ আমি জানি। তো হেনা তখন অবাক হয়ে যায়, তুমি কিভাবে জানো? তো ডেভিস বলে, দেখো আমার জানা নেই তুমি এই কথা বিশ্বাস করবে কিনা, হতে পারে এটাও মিথ্যাও হতে পারে। তো হেনা বলে, তুমি কোন কথা বলছো, কিসের কথা বলছো, একটু খুলে বলো। তো ডেভিস তখন জানায়, দেখো পুরো ক্যাম্পাসে এই কথাটা ছড়িয়ে পড়েছে, এমনকি গ্যারেট বাকি সব ছেলেদেরকে তোমার কাছ থেকে দূরে থাকার জন্য বলেছে। তো এখন হেনা বুঝতে পারে কেন ওই 4টা ছেলে ওর সাথে অদ্ভুত ভাবে আচরণ করলো। তো হেনা তখন কোনো সময় নষ্ট না করে গ্যারেটের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সে হকি বিল্ডিং এ পৌঁছে গিয়েছে। আর বাইরে গ্যারেটের একটা বন্ধুর সঙ্গে তার দেখা হয়। তো হেনা জিজ্ঞাসা করে, গ্যারেট কি ভেতরে আছে? বন্ধু বলে, হ্যাঁ ভেতরে আছে, কিন্তু তুমি থামো, তুমি সরাসরি ভেতরে যেও না, লজ্জা হবে। বারবার হেনাকে বলে থামো থামো, বাট হেনা থামে না, কথা শোনে না, সরাসরি ভেতরে যায় এবং ভেতরে গিয়ে দেখে এমন জিনিস দেখে সে নিজে লজ্জিত হয়ে পড়ে। অ্যাকচুয়ালি সে সরাসরি ছেলেদের লকার রুমে পৌঁছে গিয়েছে, যেখানে প্রায় 20টা ছেলে ল্যাংটা হয়ে গোসল করছে। তো দেখা হয় হেনার সাথে সবচেয়ে লুচ্চাটা স্টিভেনের সঙ্গে। জিজ্ঞাসা করে, গ্যারেট কোথায়? স্টিভেন তখন বলে, আমি তো বলতে পারবো না, এখানেই ছিল। বাট তখনই এখানে গ্যারেটের আওয়াজ আসে এবং বলে, ও হ্যানা ওয়েলসি, তুমি এখানে এসেছো? মানে এখানে এসেছো? বাট হেনা সরাসরি মূল কথায় চলে আসে, বলে, তুমি এমনটা কিভাবে করতে পারলে? তুমি ব্রেকআপ করলে, নিজে থেকে ব্রেকআপ করলে, আবার পুরো ক্যাম্পাসের ছেলেদেরকে বলেছো আমার কাছ থেকে দূরে থাকতে। কেউ যদি আমার সাথে কথা না বলে, আমার সাথে কথা বলতে যদি ভয় পায়, সেটা তো আমার কাজেও প্রভাব পড়ছে, তুমি এমনটা করতে পারো না। তো গ্যারেট পুরোপুরি অবাক হয়ে যায় এবং বলে, আমি আবার কি করলাম? আমি তো এরকম কোনো কিছু করিনি। আর তখনই আমাদের লোগান মাঝখান থেকে বলে ওঠে, আসলে এই কাজটি গ্যারেটের বন্ধু বান্ধব এরা করেছে। তো এরপর গ্যারেটের বন্ধুরা নিজেদের ভুল স্বীকার করে বলে, আসলে আমরা কেবল চেয়েছিলাম যে তোমরা দুজন আবার এক হয়ে যাও, আর এর জন্য আমরা চাইনি যে কোনো ছেলে তোমার কাছে যায়, আর তবে আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তখন গ্যারেট শান্ত হয়ে বলে, দেখো আমি তোমার কাছ থেকে কাউকে দূরে থাকার জন্য কেন বলবো? তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তুমি চাইলে আলামিনের কাছেও শুইতে পারো, কিন্তু আমি তো রাজি হবো না। তোমরা জানো আমি একটা বিবাহিত মানুষ, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। তো যাই হোক, হেনা এরপর সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখি গ্যারেটের সমস্যারও বাড়ছিল। মানে তাকে একটা বিচারের মুখোমুখি করা হয়, যেখানে জুরি বোর্ড তাকে জিজ্ঞাসা করে, আপনি ডেলানিকে কেন মারলেন, তা আবার ম্যাচের মাঝখানে? আর এরপর ওকে আরো পুরোনো ভিডিও দেখায়, যেখানে দেখা যায় সেখানেও খারাপ আচরণ করছিল খেলার মাঝে। আর এর সাথে এটাও বলে, আমরা জানতে পেরেছি আপনার কোচ আপনাকে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তো গ্যারেট তখন উদাস হয়ে বলে, জি ম্যাম, এটা সত্য। তো এরপর গ্যারেটকে একের পর এক প্রশ্ন করা হয় এবং প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রমাণ ওর বিপক্ষে যাচ্ছিল এবং আস্তে আস্তে গ্যারেট নার্ভাস ফিল করতে শুরু করে এবং তার মনে হতে থাকে পুরো দুনিয়া তার বিপক্ষে চলে গিয়েছে, কেউ তার কথা শুনতে চাচ্ছে না। তো যাই হোক, অবশ্যই সিদ্ধান্ত শোনানো হয়। তো এরপর বলা হয়, মিস্টার গ্যারেট, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন পর্যন্ত আপনার যত রেকর্ড রয়েছে, ম্যাচ জেতা, স্কোর, সব বাতিল বলে গণ্য হবে এবং আপনাকে নতুন করে শুরু করতে হবে। মনে করো ম্যাচে যত গোল করেছে সব গোল বাদ, এরকম একটা কিছু, সব রেকর্ড বাদ। গ্যারেট তো অবাক হয়ে যায়, বলে এমনটা আপনি করতে পারেন না। বাট তখনই ওর কোচ ওকে থামিয়ে দেয় এবং বলে, চুপ থাকো, যদি সামনে খেলতে চাও আপাতত শান্ত থাকো। তো বাধ্য
হয়ে গ্যারেট চুপ হয়ে যায়। আর মিটিং শেষ হওয়ার পরে সে বাইরে আসে আর তারপর সে নিজের কোচকে বলে এখন থেকে তো সবাই আমাকে ঘৃণা করবে। কোচ তখন জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বলো তো তুমি ডেলানিকে মারলে কেন? গ্যারেট উত্তর দেয় যে আমি এটা চাইলেও বলতে পারবো না। আর তখন কোচ তাকে আরেকটা প্রশ্ন করে আচ্ছা তুমি আসলে কেমন খেলার হতে চাও বলো তো, যে খেলতে গিয়ে নিজের মাথা ঠিক রাখতে পারে না, মানুষকে ধরে পেটায়? যদি এরকমই হয় তোমাকে তো আমি কোচিং করতে পারবো না, তুমি এক কাজ করো তুমি ডাব্লিউডাব্লিউইতে চলে যাও। তবে হ্যাঁ তুমি যদি হকিতে ফিরে আসতে চাও তাহলে তুমি কিছুটা সময় নাও এবং ভাবো যে তোমার আসলেই হকি দরকার কিনা, তুমি এই খেলাটাকে ভালোবাসো কিনা। তো এতটুকু বলেই কোচ সেখান থেকে চলে যায়। আর ওইদিকে পুরো টিম খুব মানসিক অশান্তিতে ছিল, উদ্বেগে ছিল। মানে লোগান, টাক, তারপর আমাদের ডিন বা স্টিভেন, বাকি খেলোয়াড়রা চিন্তিত। তো ওরা বলছিল ম্যাচে এখন আমরা কিভাবে জিতবো, গ্যারেট তো টিমে নেই। সবার মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। আর এইদিকে আমরা দেখি আমাদের হ্যানা নিজের রুমে উদাস হয়ে বসে রয়েছে আর এলি তাকে বোঝানোর চেষ্টা করে এত উদাস থেকো না বান্ধবী, এরকম ব্যাপার আমার সাথে অনেকবার ঘটেছে, ব্রেকআপের অংশ এগুলো। কিন্তু হেনা বলে না, দুঃখ তো আমার ওইটা না, দুঃখ আমার হচ্ছে এটা যে আমি উদাস, গ্যারেট তো উদাস নয়। এমনকি গ্যারেট কোনো ছেলেকে আমার কাছ থেকে দূরে থাকার জন্য বলেনি। এলি তখন বলে আর এটা তো ভালো কথা তাই না, তুমি তাহলে এখন যে কারোর সাথে ফষ্টি নষ্টি করতে পারবে, বুঝো নাই, এটা তো ভালো জিনিস। বাট হেনা তখন মৃদু সুরে বলে বাট এটাই তো সমস্যা, ও যদি সবাইকে আমার কাছ থেকে দূরে থাকার কথা বলতো তাহলে আমি অন্তত বিশ্বাস করতাম ও আমাকে মিস করছে, আমাকে চাই, আমি একটু খুশি হতাম, যে আমি বুঝতাম ও উদাস রয়েছে আমাকে নিয়ে। কিন্তু এইদিকে আমিও কিনা উদাস রয়েছি, আমি ওর জন্য দুঃখে রয়েছি, কিন্তু ও দুঃখে নাই, এটা তো আমার জন্য ভালো লাগছে না, বুঝছো? এটাই হচ্ছে আসল কাহিনী। তো যাই হোক এলি তখন ওকে থামিয়ে দেয় এবং বলে এইভাবে বলিস না, এটাই তো ভালোবাসা তাই না? তো এরপর তারা দুজনে নিজেদের বিষয়ে কথা বলতে শুরু করে আর কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে হেনা ঘুমাতে চলে যায়। আর ওই রাতে এলি করে কি আরো একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিল এবং হে হারামজাদি করে কি মই লাগিয়ে স্টিভেনের জানলা পর্যন্ত পৌঁছায় এবং জানলা দিয়ে ভেতরে ঢুকে। স্টিভেন তো অবাক। আর তখন এলি ওকে বলে দেখো আমি আসলে আমাদের নিজেদের সম্পর্কের ব্যাপারে কথা বলতে এসেছি। আর তারপর সে স্টিভেনকে বলে যে তোমার সাথে থাকতে আমার ভালোই লাগে, হ্যাঁ, কিন্তু আমরা কেউ কারো কমিটমেন্টে যাব না, কেউ কারোর উপর বিধিনিষেধ দেবো না, কেউ কাউকে কন্ট্রোল করবো না, দুজনের জীবন দুজন যেভাবে পারে এনজয় করবো, কিন্তু মাঝে মাঝে এক দুজন এক জায়গায় থাকবো, মানে ফ্রেন্ডস উইথ বেনিফিট। তো স্টিভেন এই কথা মনোযোগ দিয়ে শুনে আর অবশেষে অ্যালি স্টিভেনকে জিজ্ঞাসা করে তুমি কি এই ধরনের ওপেন রিলেশনশিপের জন্য উন্মুক্ত বা প্রস্তুত? তো কিছুক্ষণ ভাবার পরে স্টিভেন সম্মতি দেয় আচ্ছা ঠিক আছে। তো যাই হোক কথা শেষ হওয়ার পরে অ্যালি তখনই জানালা দিয়ে ফিরে চলে যায়। এইদিকে গ্যারেট এবং হেনা দুজনেই প্রতি মুহূর্তে একে অপরকে মিস করছিল, দুজনের মনে একই ভাবনা আসছিল যে একটা কল দেওয়া যাক, কিন্তু তারপরেও নিজেদের ইগোর কারণে দুজনেই দুজনকে আটকে নেয়, মানে কেউ প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস করতে পারছিল না। আর ওইদিকে হেনা নিজের ফোনে বসে গ্যারেটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখছিল এবং সে তার পুরনো পোস্ট, পুরনো ছবি, স্মৃতিগুলো দেখছিল। আর ঠিক তখনই অন্যদিকে গ্যারেটও হেনার পুরনো ইনস্টাগ্রাম রিলস দেখছিল। আর এরপর একটা রিলস দেখে সে হালকা হাসে এবং মনের অজান্তে একটা লাভ রিয়াক্ট দিয়ে দেয় এবং সাথে সাথে হেনার ফোনে নোটিফিকেশন যায় যে গ্যারেট লাভড ইওর রিল। তো নোটিফিকেশন পেয়ে তো হেনার মুখে একটা হাসি চলে আসে এবং দুজনেই নিজেদের পুরনো স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে যায়। আবেগ বললাম না কারণ বুঝতেই পারছো ওরা যেহেতু বিদেশি, ওদের জন্য হবে আবেগপ্রবণ। তো যাই হোক দুজনে একে অপরের কাছ থেকে দূরে ছিল কিন্তু মন তো ওখানে আটকে রয়েছে। তো পরের দিন হেনা নিজের রুমে বসে গিটার বাজাচ্ছিল। এই গিটার কিন্তু সেই গিটার না, অরিজিনাল গিটার, এবং সে অত্যন্ত উদাস সুর বাজিয়ে গান করছিল আর তার আওয়াজে কষ্ট স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। আর তখনই অ্যালি রুমে আসে এবং চুপচাপ গান শুনতে থাকে আর তারপর হাসি মুখে বলে এই টিউনটা কি তুমি লিখেছো? খুব সুন্দর ছিল, আমি এর আগে কখনোই এই ওয়াজ, এই সুর, এই লিরিক্স শুনিনি। তো হেনা তখন হালকা মৃদু হেসে বলে আসলে আগে আমি লিখতাম, তবে এখন আর আমি অতটাও লিখতে পারি না, মাথা ভরা খালি টেনশন। তো এরপর হেনা আরো বলে এই গানটা আমি মূলত হাই স্কুলে লিখেছিলাম কিন্তু এখন আর আগের মতো লিখতে পারি না। তো অ্যালিওর মুখের উদাসীনতা দেখে বুঝতে পারে যে বেচারি কষ্টে রয়েছে এবং ওর পাশে গিয়ে বসে এবং বলে দেখ ব্রেকআপের পরে এরকমটাই হয়, একটু কষ্ট তো লাগবেই। তবে হেনা মাথা নাড়ায় এবং বলে না কথাটা ব্রেকআপের নয়, কিন্তু মুখে যাই বলুক মনে মনে তো ঠিকই গায়। হ্যাঁ, রুমে কিছুক্ষণের জন্য নীরবতা ছিয়ে যায় আর এরপর হেনা ঘাবড়ে গিয়ে কিছু বলার চেষ্টা করে, তার চোখ জ্বলে ভরে আসে এবং নিজের হাই স্কুলের সেই ঘটনার ব্যাপারে বলতে শুরু করে যেটা বছরের পর বছর সে নিজের বুকের মধ্যে চেপে রেখেছিল, আমি রেপ হওয়ার ব্যাপারটা। তো এবং বলতে বলতে তার ভেতরের আওয়াজ কাঁপতে থাকে এবং তারপর কেঁদে ফেলে এবং বলে দেখ আমি একটা কথা তোকে বলতে চাই বাট কখনো এ কারণে বলতে পারিনি কারণ আমার কাছে মনে হয়েছিল হয়তো তুই আমাকে অন্য নজরে দেখা শুরু করবি আর হয়তো বন্ধুত্ব রাখবি না। তো এলি ওর কথা মনোযোগ দিয়ে শুনে এবং তারপর খুব ভালোবাসা নিয়ে বলে আরে শালি আমি তোর এই হাই স্কুলের ঘটনাটি আগে থেকেই জানতাম। তো হেনা অবাক হয়ে ওর দিকে তাকায় এবং এলি বলে দেখ আমি আগে তোকে কখনো জিজ্ঞাসা করিনি, কারণটা হচ্ছে আমার মনে হয়েছিল যখন তুই কমফোর্টেবল বোধ করে নিজে থেকে আমাকে বলবি তখন আমি এটা নিয়ে কথা বলবো। তো এতটুকু শুনেই হেনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে, সে কাঁদতে শুরু করে আর এলিওর সাথে সাথে তাকে বুকে জড়িয়ে নেয় এবং দুজনে কিছুক্ষণের জন্য এইভাবে বসে থাকে। আর কিছুক্ষণ পর পরিবেশটা হালকা হয়ে যায় আর হেনা তখন বলে আমার মাথায় নতুন একটা গান আছে কিন্তু সেটা সম্পূর্ণ করার জন্য আমার কারো সাহায্যের প্রয়োজন হবে। আর পরের মুহূর্তে সে জুলের সাথে থাকে আর হেনা হাসি মুখে তাকে থ্যাংক ইউ জুল বলে আর কি। জুল ওকে স্বাগত জানায়। জুল মানে হচ্ছে লোগানের বোন, ওই ইউটিউবার আর কি, ব্লগার। আর তখনই হেনার দৃষ্টি দূরে চলে যায় আর সে দেখে যে সবাই চলে গিয়েছে, সেখানে শুধুমাত্র জুল রয়েছে
রয়েছে এবং দূরে একা গ্যারেট বসে রয়েছে এবং গ্যারেটকেও ভীষণ উদাস দেখাচ্ছিল। আর এটা দেখো একটু ভালো লাগে। তো যাই কিছুক্ষণ পরে গ্যারেট ওঠে এবং একা অন্যদিকে হেঁটে চলে যায়। আর তখনই জুল হ্যানাকে বলে আসলে গ্যারেট প্র্যাকটিস শেষ হওয়ার পরে প্রতিদিন আসে এবং তারপর আইসের উপরে একাই গোল করে স্কেটিং খেলতে থাকে এবং ওকে এরকম উদাস দেখে আমারও খারাপ লাগে, বুঝেছো? আর তখন হেনা তো মনে মনে খুশি এবং মৃদুস্বরে বলে হ্যাঁ, মজার ব্যাপার কি জানো, আমিও ওর স্টোরি রেগুলারলি দেখি, তবে অ্যালির ফোন থেকে, যাতে ও জানতে না পারে যে আমি দেখছি। তো যাই কিছুক্ষণ পরে জুল সেখান থেকে চলে যায়। আর তারপর হেনা আস্তে আস্তে গ্যারেটের দিকে এগিয়ে যায় এবং গ্যারেট যেখানে আইসের উপর স্কেটিং করছিল, তো যখনই গ্যারেটের নজরে পড়ে হেনার উপরে, সে তার কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে হাই ওলসি, কেমন আছো? হেনা বলে ঠিক আছি। আর তারপর বলে আমি আসলে এতক্ষণ জুলের সঙ্গে ছিলাম, ও আমার গানে সাহায্য করছিল, আমার গানের ভিডিও করতে, প্লাস আমার লিরিক বা মিউজিকে সাহায্য করতে। তো গ্যারেট বলে আচ্ছা ঠিক আছে, তো তোমার সামনের শোকেসের জন্য গুড লাক, মানে সামনে একটা শো আছে আর কি মনে করো গানের। বাট হেনা বলে না, আমি তো কোনো শো করছি না। তো গ্যারেট সাথে সাথে তখন উত্তর দেয় না, তুমি তো চাইলে করতে পারো, তুমি তো খুব ভালো গান করো। তো হেনা তখন নাসুযোগ মাথা নাড়ায়, কিন্তু কিছু মুহূর্ত পরে গ্যারেট পুরোপুরি গম্ভীর হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে বলে আমি ভাবছি হকি খেলাটা ছেড়ে দেবো। তো এটা শুনে হেনার সাথে সাথে ওর দিকে তাকায় আর তারপর খুব পীড়িত নিয়ে বলে তুমি যা চাও তা করতে পারো, কিন্তু তোমার কাছে এই খেলাটা খেলার খুব শক্তিশালী কিছু কারণ রয়েছে, তা হলো তোমার টিমমেটস, তোমাকে তোমার টিমের খুব প্রয়োজন এবং তুমি যদি তোমার জন্য না খেলো অন্তত তোমার টিমের জন্য তোমার খেলা উচিত, কারণ এই টিমটা তোমাকে মানসিকভাবে বা বিভিন্নভাবে অনেকদিন তোমার সাথে ছিল। তো হেনার কথা শুনে প্রথমবার গ্যারেটের মনে হয় যে হেনা ঠিকই বলেছে। তো যাই হোক এরপর হেনা সেখান থেকে চলে যায়, বাট প্রেম প্রীতি নিয়ে কোনো কথা হয় না। আর ওইদিকে আমরা দেখি গ্যারেট সোশ্যাল মিডিয়ায় নিজের মারামারি ভিডিও দেখছিল ভাইরাল হওয়ার, আর ওইটা সেই ভিডিও ছিল যেখানে ডেলানির সাথে সে মারামারি করেছিল। তো ভিডিও দেখতে দেখতেই তার নজর যায় লোগানের উপরে এবং ওই ভিডিওতে লোগান তাকে আটকানোর চেষ্টা করেছিল, তাকে বোঝাচ্ছিল। আর তখন গ্যারেটের উপলব্ধি হয় যে আসলেই আমার টিম আমাকে কত ভালোবাসে, কত সাপোর্ট করে এবং লোগান আমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওকে আমি উচ্চ মতো গালি দিয়েছিলাম, তো ওর সাথে আমি অনেক ভুল করেছি। তো এই জন্য যায় হচ্ছে লোগানের কাছে এবং বলে তুই সেদিন আমাকে ফাইটে আটকিয়েছিলি। লোগান বলে হ্যাঁ। আর তখন গ্যারেট হালকা মৃদু হেসে দিয়ে বলে থ্যাঙ্কস ইয়ার, তুই যদি সেদিন আমাকে না আটকাতি তাহলে হয়তো আর একটা বিচি আমি কেটেই নিতাম, আর একটা বিচি কেটে নিলে আমার তো 7 বছরের জেল হতো, দুইটা কেটে নিলে 14 বছরের। তো ভালো করেছিস, ধন্যবাদ, তবে সরিও বলছি কারণ তোর সাথে খারাপ ব্যবহার করেছি। তবে একটা জিনিস কি জানিস, ওই ডেলানি খুব জঘন্য মানুষ, কিন্তু আমি চাই না যে ওর মতো একটা হারামজাদার কারণে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তো যাই কিছু মুহূর্ত তারা থেমে থাকে আর তারপর ধীর গলায় বলে দেখ আমি আমার বাবার মতো হতে চাই না যে কথায় কথায় হাত উঠায়। তো লোগান তখন চুপচাপ ওর কথা শুনতে থাকে। আর অন্যদিকে আমাদের স্টিভেন এক বন্ধুর সাথে দেখা করতে চায় আর তার বন্ধু জিজ্ঞাসা করে দোস্ত তুই হঠাৎ করে আমাকে কেন ডাকলি? তো স্টিভেন তখন দীর্ঘশ্বাস ফেলে বলে দেখ আমি তো সারা জীবন 12 ভাতার ছিলাম, কোনো কমিটমেন্টের মধ্যে নাই, ধরো মারো খাও, কিন্তু ইদানিং কি হয়েছে আমার কোনো মেয়েকে ভাল লাগছে না, আমার মাথায় খালি অ্যালি ঘুরছে, বুঝতে পারছি না এটা কি লাইক নাকি লাভ, কিন্তু ওকে ছেড়ে অন্য কোনো মেয়েকে আমি মজাই পাচ্ছি না। তোর বন্ধু তখন হাসে এবং বলে তাহলে গিয়ে ওকে বলে দে, না হলে অন্য কেউ সেটা আবার ওকে প্রপোজ করবে, প্রেমের প্রস্তাব দিয়ে দেবে। বাট স্টিভেন প্রথমে না করে, কারণ তার মনে একটা ভয় রয়েছে, কারণ যেহেতু ওই সব দেশে মেয়েরাও স্বাবলম্বী ছেলেরাও স্বাবলম্বী, ওরা তোমার সাথে বিজনেস হবে 100 বার, কিন্তু ওই যে কমিটমেন্টে যাবে না, কমিটমেন্টে গেলে কি হবে স্বাভাবিক জীবন নষ্ট হয়, নিয়ন্ত্রণ করে। তো এই জন্য স্টিভেন ভয় পাচ্ছে যে ওকে তো আমি এমনি এমনি ভালোই মজা নিচ্ছি, কিন্তু যদি প্রেমের প্রস্তাব দিই বা বাচ্চা নেওয়ার প্রস্তাব দিই তাহলে তো আবার যদি না করে, তো তারপরেও সে ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আমি অন্তত জানাবো ওকে। তো চিন্তা করো, তো এখানে একটা জিনিস কি দেখলাম আমরা, আমেরিকার মেয়েদের চেয়ে ছেলেরা বেশি অসহায়, মানে ছেলেরা বরাবরই একটা লয়াল মেয়ে বেশি চায় সংসার করার জন্য, কিন্তু মেয়েরা চায় হলো স্বাধীনতা বেশি। মানে আমাদের দেশের কথা বলি না, আমি ওই দেশের কথা বলছি, কারণ নর্মালি একটা ছেলে যখন ইনকাম করে সে প্রথমে চিন্তা করে আমার একটা সংসার থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে। বাট অন্যদিকে যদি মেয়েরা বিয়ের পরেও ইনকাম করা শুরু করে দেখবো ওই সংসার টিকা অনেক টাফ হয়ে যায়, কারণ তখন তার স্বাবলম্বী এবং ফেমিনিজম মানে ওই টাইপের একটা কিছু চলে আসে তাদের ভেতরে। এটা সিরিয়াস একটা ইস্যু কিন্তু, কারণ ছেলেরা ইনকাম করে যতখানি বইয়ের কথা সহ্য করবে, মেয়েরা ইনকাম করলে ততখানি জামার কথা সহ্য করবে না। এটা খুবই প্র্যাকটিক্যাল, তবে সব মেয়েও এক না, সব ছেলেও এক না। তো যাই হোক যে স্টিভেন তো জানিয়ে দেবে অ্যালিকে ওর মনের কথা। আর এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই পুরো টিমকে কোচ বোঝাচ্ছিল যে ছেলেরা তোমাদের যে কোনো বলে ম্যাচ জিততে হবে, যেহেতু গ্যারেট আজকে মাঠে নেই, তোমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। তো সকল খেলোয়াড়রা অনেক মন খারাপ। আর তখন এর পেছন থেকে একটা আওয়াজ আসে, বলা হয় সরি কোচ, আমি কি কিছু বলতে পারি? তো সবাই পেছনে ঘুরে থাকায় দেখা যায় গ্যারেট সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো কোচ তখন হালকা হাসিতে বলে ও আমার সোনা বাবু ক্যাপ্টেন, আসো আসো ভিতরে আসো। তো গ্যারেট ধীরে ধীরে নিজের টিমের সামনে আসে এবং কিছু সেকেন্ড সবার দিকে তাকিয়ে থাকে আর তারপর বলে দেখো আমি কোনো এখানে বক্তৃতা দিতে আসিনি, কিন্তু আমি যে ভুলটা করেছি আমি চাই না তোমাদের মধ্যে সেই ভুলটা কেউ করুক। অ্যাকচুয়ালি আমি আমার নিজের মনের উপর কন্ট্রোল করতে পারিনি, এই জন্য আমি পারফরমেন্স দিতে পারিনি এবং শেষ পরিণতি তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের নিজের মনের উপর কন্ট্রোল রাখতে হবে, ফোকাস রাখতে হবে নিজের মনের উপর। মানে যে পোলা এসএসসির আগে টেনশনে ঘুম পারতে পারে না, এসএসসি পাস করার পরে তার নিচের ব্যাচটা যেভাবে আর কি তোমার সাজেশন দেয়, আমিও যেটা করছি আর কি। তো যাই গ্যারেট তখন বলে দেখো আমি আগে ক্যাপ্টেন ছিলাম আর তাই এবার মনে হতে শুরু করেছিল সবকিছু আমাকেই করতে হবে, আর এই ভাবনা হয়তো আমি অনেকবার তোমাদের সাথে রাগ করেছি, তোমাদের পেছনে আমি হকি স্টিক দিয়েছি বা অমুক তমুক করেছি, কিন্তু এগুলো তোমরা কিছু মনে রেখো না। আর এরপর গ্যারেট তার পুরো টিমকে মোটিভেট করে এবং বলতে শুরু করে বেশি বেশি গোল করো, শুধু নিজের জন্য নয়, পুরো টিম, কোচ, আমাদের সবার জন্য খেলো। আর তারপর গ্যারেট হাসি মুখে বলে যতদিন আমি টিমের বাইরে আছি আমাদের টিমের নতুন ক্যাপ্টেন হবে লোগান। আর এটা শুনে সকল খেলোয়াড়রা সবাই খুব খুশি হয়ে যায়, কারণ
তারা জানতো যতদিন গ্যারেট খেলতে পারছে না লোগানের চেয়ে ভালো ক্যাপ্টেন আর কেউ হতেই পারবে না। তো সবাই তালি বাজায়, লোগানের কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই ম্যাচ শুরু হয়ে যায় এবং পুরো স্টেডিয়াম ম্যাচ দেখার জন্য উৎসাহিত ছিল এবং সবাই অপেক্ষা করছিল যে গ্যারেটকে ছাড়া ওদের টিম কেমন পারফরমেন্স প্রদর্শন করে। তো এইখানে আমরা একটা ব্রেক নেব, আর ব্রেকটা তুমি একটু টেনে মূল ভিডিওতে যাবে, ততক্ষণে আমি তোমাদের জন্য অপেক্ষা করছি ব্রেকের পরে বাকি অংশটুকু শোনানোর জন্য। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা আবার ফেরত আসলাম। তো আমরা কি দেখেছি, গ্যারেটকে ছাড়াই কিন্তু ম্যাচ শুরু হতে চলেছে এবং গ্যারেটে কিন্তু দর্শকদের মাঝে বসে ম্যাচ দেখছিল, কিন্তু তার চেহারায় স্পষ্ট উদাসীনতা ছিল, কারণ সে যেখানে বসেছে তার সামনের সিটটা খালি ছিল এবং ওই সিটে হেনা এসে রেগুলার বসতো। তো সে হেনাকে খুব মিস করছিল। আর তখনই মাঠে লোগান একটা দুর্দান্ত মুভ করে এবং সরাসরি গোল করে দেয় এবং পুরো স্টেডিয়াম তালির আওয়াজে কেঁপে ওঠে। সবাই খুশিতে চিৎকার করতে থাকে, আর এরই মধ্যে ছোট একটা বাচ্চা নিজের সিট থেকে দাঁড়িয়ে যায় এবং জোরে জোরে তালি বাজাচ্ছিল এবং সে কিন্তু গ্যারেটের জার্সি পরেছিল। তো বুঝতেই পারছো সে গ্যারেটের অনেক বড় ফ্যান। তো ওই বাচ্চাটিকে দেখে গ্যারেট অনেক খুশি হয়, হালকা একটা হাসি দেয়। আর অন্যদিকে হেনা দ্রুত তার মিউজিক টিচারের কাছে পৌঁছায়। তো মিউজিক টিচারকে বলে যে আমি কিছু লিখেছি এবং আমি জানি না কেন যেন মনে হচ্ছে এটা বেশ ভালো হয়েছে। আর তারপর আবেগপ্রবণ হয়ে বলে আমি আসলে এটা কোনো জেতার জন্য বানাইনি, কিন্তু আমি আমার যে ভেতরের ফিলিংস সেই সত্যটা শেয়ার করতে চাই মানুষের সাথে, আর সেটা মিউজিকের মাধ্যমে। হয়তো আমি লেট করে ফেলেছি, আসলে আমি আগে বলেছিলাম যে আমি অংশগ্রহণ করবো না এই কম্পিটিশনে, কিন্তু আমি এখন এই শোকেসে অংশগ্রহণ করতে চাই বা শোতে অংশগ্রহণ করতে চাই। তো মিউজিক টিচার তখন কিছু বলতে চাবে, কিন্তু হেনা নবর্ত তো বলতেই থাকে। আর তখন মিউজিক টিচার হেসে বলে আচ্ছা ঠিক আছে যাও, আমাকে একটু বলতে দাও আগে। তো তুমি এক কাজ করো, আমি তোমার নাম লিখে নিচ্ছি, তুমি গিয়ে ওয়ার্ম আপ শুরু করো, আর মিয়া খালিফার গান শেষ হলেই তারপর কিন্তু তোমার টার্ন। মানে মিয়া খালিফাও মনে করো ওদের একজন ক্লাসমেট যে আর কি এখানে অংশগ্রহণ করেছে গান প্রতিযোগিতায় আর কি। তো যাই হোক, এটা শুনতে হেনা খুশিতে তাকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। আর অন্যদিকে ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর হয়ে উঠেছিল। কখনো এক টিম চাপ সৃষ্টি করছিল, কখনো অন্য টিম, কখনো গোল হচ্ছিল, কখনো বাঁচানো হচ্ছিল। পুরো পরিবেশটা ছিল অসাধারণ। আর তখনই লোগান আচমকা ঝড়ের মতো সামনে এগিয়েছে এবং দুর্দান্ত আরেকটা গোল করে দেয় এবং পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে পড়ে, জোরদার তালি বাজতে শুরু করে এবং সকল খেলোয়াড়রা খুশি হয়ে লাফাতে শুরু করে এবং শেষ পর্যন্ত লোগানদের টিম ম্যাচটা জিতে যায়। আর ওইদিকে হ্যানার সাথে সাথে অ্যালিকে মেসেজ করে যে আমাদের শো কিন্তু শুরু হতে চলেছে। তো অ্যালি তখনও আবার ওই হোটেলের ছেলেটির সাথে ছিল, মানে ওই যে যেটার সাথে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। তো হ্যানার মেসেজ পেয়ে সাথে সাথে উঠে দাঁড়ায় এবং বলে ও মাই গড আমাকে যেতে হবে। আর ছেলেটা তখন হাসি মুখে জিজ্ঞাসা করে আচ্ছা আমরা একে অপরের থুতু শেয়ার করলাম, এত কিছু শেয়ার করলাম, নাম্বার কি শেয়ার করতে পারি? অ্যালি তখন মাথা নেড়ে বলে না, আমাদের চুক্তি হয়েছিল আমাদের কোনো পরিচয় হবে না, মেসেজ হবে না, কোনো কন্ট্যাক্ট হবে না, কোনো এক্সপেকটেশন থাকবে না, সিক্রেট যোগাযোগ থাকবে, মাঝে মাঝে এসে আমরা মজা নেব। সবচেয়ে বেটার হবে তুমি ভুলে যাও আমাদের কখনো দেখা হয়েছিল। মানে সিরিয়াসলি বাংলাদেশে এগুলো কবে হবে ভাই? তবে আমরা বেঁচে গেছি, আমরা টাইম মতো জন্ম নিয়েছিলাম ভাই। এটার সাফার করবে হচ্ছে জেনজিও না, ওই যে আলফা জেন নাকি কোনটা, তারা সাফার করবে, মানে জেনজির পরের জেনারেশন। তো যাই হোক, সে সাথে সাথে স্টিভেনকে কল করে এবং বলে আমি কিন্তু হ্যানার শোকেসে যাচ্ছি, তুমি যে কোনো উপায়ে গ্যারেটকে নিয়ে আসো। তো স্টিভেন খুশি হয়ে যায় যে অ্যালি ওকে কল করেছে এবং সাথে সাথে সে গ্যারেটের কাছে পৌঁছায় এবং বলে শালা আমাদের তো যেতে হবে। গ্যারেট বলে কোথায়? স্টিভেন বলে ওয়েলসি শোকেস রয়েছে। গ্যারেট চমকে যায়, বলে তুই জানলি কিভাবে? তো স্টিভেন যখন উত্তর দিতে যাবে তখন এখানে জুল চলে আসে, মানে ইউটিউবার, এবং বলে তুমি তাড়াতাড়ি চলো না হলে লেট হয়ে যাবে। তো সবাই রওনা হতে শুরু করে, কিন্তু গ্যারেট থমকে যায়। লোগান তখন জিজ্ঞাসা করে তোর আবার কি হলো, এখন কি তোকে তেল দিয়ে তোয়াতে হবে? গ্যারেট তখন মৃদু সুরে বলে দেখো আমি যদি সেখানে যাই, হেনা যদি আমাকে দেখে রেগে যায়। লোগান তখন বলে চালা ব্যান কি লাও রে, তুই কি পাগল না ছাগল? ও তোকে দেখে দুঃখ হবে কেন বেড়া, তোরা তো একে অপরের জন্যই তৈরি হয়েছিস, বেড়া ল চল। তো অনেক বোঝানোর পরে গ্যারেট যাওয়ার জন্য প্রস্তুত হয়। আর ওইদিকে অডিটোরিয়ামে হ্যানার নাম অ্যানাউন্স করা হয়। তো হ্যানা স্টেজে আসে, তার হাতে লিরিক্সের কপি ছিল এবং সে মাইক্রোফোনের সামনে দাঁড়ায় নিজের গান গাইতে শুরু করে। আর তার আওয়াজে ছিল তার মনের কষ্ট, ভালোবাসা, সত্যতা এবং ফিল। তো গাইতে গাইতে তখনই তার নজর পড়ে ভিড়ের উপরে এবং সে দেখে গ্যারেটকে এবং গ্যারেট তার দিকে হাসি মুখে তাকিয়েছিল। হ্যানাও গ্যারেটকে দেখে আরো মন থেকে গাইতে শুরু করে, যেন এই গানটা সে গ্যারেটের জন্য লিখেছে, গ্যারেটের বিরহে লিখেছে। তো পুরো অডিটোরিয়াম মন্ত্রমুগ্ধ হয়ে এই গানটা শুনছিল, সবাই হ্যানার প্রশংসা করছিল। কিন্তু আমি জানি তোমরা হ্যানার অন্য কিছুর প্রশংসা করছো, আই থিঙ্ক হেডলাইটের। এবং তোমরা হয়তো অনেকেই সিরিজ দেখে ভেবেছো যে এত সুন্দর একটা মেয়ে হেনা, সে হয়তো কখনো হাগে না, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, সে আমাদের মতো সাধারণ মানুষ। তো যাই হোক, এরপর হ্যানা করে কি নিজে গিটার তুলে নেয় এবং পুরো আবেগের সাথে
গানটি গাইতে থাকে এবং এখন তার গানের শেষ দুটি লাইন বাকি ছিল। তো হেনা গ্যারেটের দিকে বারবার তাকাচ্ছিল, গ্যারেট হেনার দিকে, কিন্তু আমি জানি তোমরা হেনার দিকে তাকালো, হেনার চেহারার দিকে না অন্যদিকে তাকাচ্ছ। তো যাই হোক, মানে ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল যে ঈশ্বর হয়তো ওদের দুজনকে একে অপরের জন্য বানিয়েছে। আর ঠিক ওই সময় গ্যারেটের মনে পড়ে একটা পুরোনো গান, যেটা তার মনে বাজতে শুরু করে। আর এই গানটা সে আগে শুনতো এবং সে প্রথমবারের মতো উপলব্ধি করে যে হেনার কাছ থেকে সে দূরে থাকতে পারবে না, কিন্তু হয়তো কখনো ওকে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করতে পারবে না। তো যাই হোক, এরপর গ্যারেট ধীরে ধীরে হেনার কাছে আসে। ওর চোখে অনুশোচনা ছিল, ভালোবাসা ছিল এবং নতুন একটা আশাও ছিল। আর সে হেনার সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমি তোমার মতো হতে চাই হেনা। এবং হেনা তখন চুপচাপ তাকিয়ে থাকে গ্যারেটের দিকে। তো গ্যারেট তখন বলে, তুমি তো তোমার গান পুরো মন থেকে গিয়েছো। আর স্টেজের ওই হেনা কিন্তু অনেক অ্যামেজিং। তবে তারপরও হেনা কিছু বলে না, প্রত্যেকটা কথা শান্ত শুনতে থাকে। এবং এরপর গ্যারেট করে কি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিজের মনের কথা সরাসরি বলে। সে বলে, দেখো তুমি একদম পারফেক্ট এবং নিখুঁত, আর আমি তোমার জন্য আরো উন্নত হতে চাই, আরো বেটার হতে চাই, আর সেটা আমি হবই। জাস্ট তুমি আমাকে একটা সুযোগ দাও। মানে নিজেরাই মায়ার বাপ, নিজেরাই পোলার বাপ, নিজেই মনে করো দুঃখ করে দূরে সরে যায়, আবার নিজেই গিয়ে যায় ভাই। তো যাই হোক, এরপর কিছু মুহূর্তের জন্য নীরবতা ছিয়ে যায়। আর তারপর গ্যারেট ধীরে ধীরে হাসি মুখে বলে, হ্যাঁ আমি বলেছিলাম যে তুমি যার সঙ্গে থাকতে চাও তার সঙ্গে থাকতে পারো, কিন্তু আমি চাই তুমি আমাকেই বেছে নাও, আমার সাথেই থাকো। তো এটা শুনে হ্যানার চেহারা একটা মিষ্টি হাসি চলে আসে এবং সে গ্যারেটের দিকে তাকিয়ে বলে, দেখো মেয়েরা সেই ছেলেদেরকে একদমই পছন্দ করে না যারা সহজে ধরা দেয়, তো তুমি কি সহজে ধরা দিচ্ছ না? তো গ্যারেট তখন হেসে ফেলে এবং বলে, ও আচ্ছা তাই। তো এতে হেনাও হাসে এবং বলে যে তোমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে মিস্টার গ্যারেট গ্রাহাম। তো যাই হোক, এই মুহূর্তের জন্যই তার অপেক্ষা করছিল। একে অপরকে জড়িয়ে ধরার পর সকল ভুল বোঝাবুঝি শেষ, সকল কষ্ট দূরত্ব শেষ এবং এক আলিঙ্গনে সব শেষ হয়ে যায়। আর ওদিকে আমরা দেখি পুরো খুশির পরিবেশ, মানে এরপর পার্টি হচ্ছে, মানে খেলা জিতেছে, তারপর আবার হেনা ওই প্রতিযোগিতায় দিতে হয়েছে, সে স্কলারশিপ প্লাস ইন্টার্নশিপ পেয়েছে, মানে অনেক আনন্দ একসাথে। গ্যারেটের টিমের যেতে আনন্দ, তারপর লোগান যে তোমার ওই যে তহবিল সংগ্রহ করতে চেয়েছিল সেই তহবিল হয়েছে, সব খালি ভালো নিউজ। যদিও এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে গ্যারেটদের টিমের, তবে তারপরেও এই মুহূর্তটা তারা এনজয় করতে চায়। আর এই কারণে মদ টদ বিয়ার টিয়ার দিয়ে পার্টি শুরু হয়েছে, চারিদিকে হাসি আনন্দ মিউজিক, তো গল্পটা ভালোই চলছিল। আর এই পার্টিতে আমরা দেখতে পাই স্টিভেন এবং অ্যালিকেও দুজনে একে অপরকে লুকিয়ে লুকিয়ে দেখছে এবং ওরা যে তলে তলে টেম্পো চালায় এটা কিন্তু বাড়ির মানুষ কেউ জানে না। তলে তলে ওরা টেম্পো চালাবেও, কিন্তু আমরা করলে হরতাল, বুঝছো? তো ব্যাপারটা কি, ওরা তলে তলে খাতে রেখে কিন্তু সবার সামনে প্রিটেন্ড করে ওরা কেউ কাউকে চিনে না। এবং এই ধরনের রিলেশনশিপে কে কে পড়ছিল ভাই? তো যাই হোক, এরপর অ্যালি বারবার এদিক ওদিক তাকাচ্ছিল আর তার ভয় ছিল কোথাও কেউ তাদের আবার একসাথে দেখে না ফেলে। আর তখনই স্টিভেন হাসি মুখে বলে, আরে দেখো না গ্যারেট আর হেনা একসাথে কত সুন্দর রয়েছে, কত খুশি দেখাচ্ছে। তো অ্যালি তখন হাসে এবং বলে, হ্যাঁ আমরাই তোদের মিলাতে সাহায্য করেছি। আর তারপর স্টিভেন কিছু সেকেন্ডের জন্য চুপ থাকে, যেন সে নিজের মনের কথা বলার জন্য সাহস সঞ্চয় করছিল। আর তারপর শেষে বলেই দেয়, হয়তো তুমি এটা চাওনি যে আমাদের মধ্যে কিছু হোক, কিন্তু আমি নিজের মনের কথা আটকে রাখতে পারছি না। আর এই কথা শুনে অ্যালি তোর দিকে তাকাতে শুরু করে। আর তারপর স্টিভেন একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, দেখো আমি তোমাকে পছন্দ করি, খুব পছন্দ করি এবং কমিটমেন্টে যাওয়ার জন্য আমি রেডি আছি। তো এটা শুনে অ্যালি ঘাবড়ে যায় এবং সাথে সাথে বলে, না না থামো থামো, এটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। কিন্তু আমাদের স্টিভেন তো তোমার পাত্র নয়। সে হালকা হাসির সাথে বলে, আরে যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু আমার বিশ্বাস তার সাথে প্রেমও হয়েছে। বাট তখনই অ্যালি এমন একটা কিছু বলে দেয় যেটা শুনে আমাদের স্টিভেন বা ডিনের মন ভেঙে যায়। অ্যালি বলে, দেখো আমি আসলে একজনের সাথে এখন হুদাই রিলেশনশিপে আছি, 2-3 দিন ধরে সে আমাকে শারীরিকভাবে খুশি রাখছে, তবে ওর সাথে আমার মনে কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে স্টিভেনের তো মন খারাপ হয়ে যায়, চোখের উজ্জ্বলতা গায়েব হয়ে যায়। আর অ্যালি তখন দ্রুত বোঝাতে শুরু করে, দেখো আমি নিজে থেকে তার কাছে যাইনি, বরং তোমাদের যে ওই অভিনেত্রী বান্ধবী জুয়ানা সে পাঠিয়েছিল, জাস্ট আমার মন খারাপ এই জন্য। বাট এটুকু শুনে স্টিভেনের মন খারাপ হয়ে যায়। আমার কথা হলো, শালারা তোর এমনি আরেকজনের গার্লফ্রেন্ড আরেকজনের বোনে শুয়ে রয়েছিস, তাতে সমস্যা নাই, আর তোর ডানো আরেকজনের সাথে শুয়েছে কি? এখন দেখো এই অ্যালি মেয়েটা কি একবারে সতী সাবধি নাকি? ওদের দেশে তো এই ফিজিক্যালের কোনো কিছু ধরাই হয় না, সেক্স ইজ জিরো। কিন্তু স্টিভেন খুব রাগ হয়ে যায় এই কারণে, কারণ আমেরিকানদের সিস্টেম হচ্ছে যখন আমার সাথে রিলেশনশিপে থাকবি তখন কারোর সাথে যাইতে পারবি না, রিলেশনশিপ নেই তখন যাবো না তাই কর। তো যেহেতু স্টিভেন ওকে পছন্দ করে, তো অ্যালি এখন এগুলো করতে পারে না, ওর তো রাগ হয়ে যায়। এবং দেখা যায় ওই ছেলেটা ওই পার্টিতে এসেছে। তো স্টিভেনের বন্ধু ওকে দেখে বলে, আচ্ছা ওটাই কি সে? অ্যালি তখন বলে, হ্যাঁ। তো যখনই স্টিভেনের নজর পড়ে ছেলেটার উপর, ওর রাগ আবার বেড়ে যায় এবং বলে, ওর সাথে কি তুমি ছিলে? অ্যালি বলে, না। আর তারপর আবার একটু পরে থেমে গিয়ে বলে, হ্যাঁ। আর তারপর হাসি মুখে জিজ্ঞাসা করে, কেন তুমি কি করবে? এটা নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। কিন্তু এটা শুনে স্টিভেনের রাগ বেড়ে যায় এবং সরাসরি ছেলেটার কাছে পৌঁছায় বলে, বেটা তুই এখানে এসেছিস কেন? তোকে তো চিনলাম না। ছেলেটা তখন শান্ত গলায় জবাব দেয়, আসলে আমাকে লোগান ডেকেছে, আমি আপনাদের টিমে এখন হক্সের জায়গায় খেলবো। হক্স মানে যেটা চোখে ব্যথা পেয়েছিল। তো ডিন তখন সাথে সাথে লোগানের দিকে তাকায়, বলে, একে তুই ডেকেছিস? লোগান বলে, দোস্ত হ্যাঁ আমি ডেকেছি, ও খুব ভালো খেলোয়াড়, ও আমাদের দলে খেলবে, কোনো সমস্যা? বাট স্টিভেন বা আমাদের ডিন তো খুব রেগে যায়, সে কোনো কিছু শোনার মতো অবস্থায় ছিল না। সে রাগ ওই ছেলেটাকে ধাক্কা দেয়, মুহূর্তের মধ্যে হাতাতে শুরু হয়ে যায়, পুরো হলে চিৎকার চেঁচামেচি শুরু হয়, সবাই ওদের আলাদা করার চেষ্টা করে, কিন্তু মারামারি খুব বড় পর্যায়ে যায়। আবার এইদিকে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর জুল, ও তো পেয়ে যে একটা কন্টেন্টের খনি, ভাইরাল হওয়ার একটা জিনিস পেয়ে গিয়েছে, ও করে ফোন বের করে লড়াই রেকর্ড করতে থাকে। এবং বর্তমানে বাংলাদেশে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে বেশি, সবাই কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের। 18 কোটি জনগণ, 5 কোটি ভিউয়ার, 6 কোটি কন্টেন্ট ক্রিয়েটর। ইস কি গোল্ডেন টাইম ছিল যখন আমরা শুরু করেছিলাম। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হবে, এটা সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আবার এইদিকে হ্যানা অবাক হয়ে সব দেখছিল, বুঝতে পারছিল না ঘটনা কি, আর এই ছেলেকে স্টিভেন কার সাথে মারামারি করছে। কিন্তু এদিকে আমরা দেখি অ্যালি একটা গভীর নিঃশ্বাস নেয় এবং ওদের দিকে
দিকে তাকায় এবং ভাবে ছেলেটারে চিনিও না জানিও না, হুদাই ছেলেটানে কেন আসলো, কেন এগুলো বলতে গেলাম, কেন ঝামেলাটা বাজাইলাম। তো মারামারি ওদিকে চলছেই, পার্টি পুরো বন্ধ হয়ে গিয়েছে এবং এখনো কেউ জানে না মারামারির কারণ কি। এবং যখন জিনিসটা ফ্ল্যাশ হবে যে স্টিভেন এবং অ্যালি সবাইকে গোপন করে ডেভিসের গার্লফ্রেন্ডকে জোর করে নিয়ে এই আকামগুলো করছে, তখন অবশ্যই এটা একটা ফিকশন শুরু হবে। আর এইরকম একটা সিচুয়েশনে এই সিরিজটা শেষ হয়ে যায়। মানে গল্প এমন একটা জায়গায় শেষ হলো যেখানে আমাদের নায়ক নায়িকা আসলে মেন ক্যারেক্টার থাকবে না, হয়তো অ্যালি আর স্টিভেনের ক্যারেক্টারের উপর ফোকাস করবে পরবর্তী সিজনে। তবে আমার কাছে যেটা মনে হয়, আমি পরবর্তী সিজনের যে ট্রেলারটা দেখলাম তাতে মনে হয়েছে ঘটনা আরো ঘটবে, অ্যালি আর তোমার স্টিভেন তো এক হবে, কিন্তু এই হানা আর হচ্ছে আমাদের গ্যারেট, এই দুইটার মধ্যে আবার সমস্যা হয়, মাঝখানে আবার জাস্টিন ঘুরতে পারে এবং জাস্টিনের সাথে হয়তো আমাদের এই হানা ফিজিক্যাল যাবে। মানে এই মেন প্রবলেমটা হচ্ছে এই হানা মেয়েটা, এবং ওরা সবাই প্রবলেম ভাই ওদের। মানে আমি লজিকই বুঝি না ওদের, মানে ওদের লজিকটা অনেকটা এরকম, ইংলিশে একটা সিনেমা দেখলাম, কি হয়েছে দুজন মানুষকে বাঁচাতে হবে, এই লজিকে করলো কি পুরো একটা বিমান ধ্বংস করে ফেললো, 32 জন মারা গেল, কিন্তু ওই দুজন তো বাঁচছে। তো এরকম হচ্ছে ওদের লজিক। হালের বিষ না ইচ্ছা মতো যার ইচ্ছে না তার নিয়ে শুইতেছিস, কিন্তু কি তোরটা ওইটা হয়েছে, ওইটার জন্য ওইটা হয়েছে, ওইটা নিয়ে আবেগ, ভাই ওদের মতো জায়গা থাকলে আমাদের তো আবেগই আসছে না। তো জায়গা আমি যাই না সিরিজটা তোমাদের কেমন লেগেছে, কিন্তু এরকম বাংলাদেশও আস্তে আস্তে ভবিষ্যতে হয়ে যাবে। তো যারা যারা এখনো আছো আগে আগে বিয়ে করে নিও না, তোমাদের হয়তো সমস্যা হবে না, সমস্যা হবে পরবর্তী জেনারেশনের, যে আমাদের সন্তানদের সমস্যা হবে আর কি। তো বিদায় নিচ্ছি, আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু গেমিং চ্যানেল চালু করবো সাবেস 420-তে। আমরা মুভি এক্সপ্লেনের পাশাপাশি গেমিংও করবো, 4-5 ঘন্টা স্ট্রিম করবো। দেখা যাবে প্রতি শুক্রবার আমরা স্ট্রিমে বসবো সন্ধ্যার পরে, তোমাদের সাথে আড্ডা দেবো। এবং আমার যে টেলিগ্রাম লিঙ্ক সেটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, যাদের টেলিগ্রাম আছে তারা সেখানে অ্যাড হতে পারো। এর সাথে আমার ইনস্টাগ্রাম লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, তোমরা যারা আমার সাথে কানেক্টেড হতে চাও ইনস্টাগ্রামে আসতে পারো। আর গেমিং এর ব্যাপারটা আমার স্পেশাল তোমাদের হেল্প দরকার, কারণ তোমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলের সহযোগিতায় কিন্তু আমি এত বড় ইউটিউবার হয়েছি। তোমরা আমাকে সাপোর্ট করেছিলে বলে আমি মনে হয় বাংলাদেশের একমাত্র ইউটিউবার যে অনেকগুলো ক্ষেত্রে ডমিনেট করে এসেছে। এখন আমার প্রাইম না, বাট আমার প্রাইমে চিন্তা করে আমরা শুরু করেছিলাম বাইক দিয়ে তখন ওই টাইপের যত চ্যানেল আছে সেখানে আমরা রাজ করেছি। এরপর বায়োগ্রাফি, সেখানেও আমরা রাজ করেছি। তারপর হচ্ছে কি গান টানের এনে আসলাম, সিনেমা টিনেমার, সেখানে ওই কন্টেন্টে আমরা কিন্তু টপ ছিলাম। তারপর আবার আসলে কি মুভি এক্সপ্লেনও একসময় আমরা টপ ছিলাম। তারপর এখান থেকে গেলাম আমরা ফ্রি ফায়ারে, সেখানেও আমরা বাংলাদেশ ওই সময়ে মানে প্রথম জেনারেশনের ইউটিউবার কিন্তু আমরা ফ্রি ফায়ারের, এবং ওখানেও আমরা কিন্তু টপ 5-6 এর মধ্যে ছিলাম একটা টাইমে, অনেক জনপ্রিয় ছিলাম। এরপর গেলাম কে এনিমিতেও কিন্তু আমরা টপ ছিলাম একটা টাইমে, মানে বাংলাদেশের এনিমিতেও কিন্তু হিউজ ফ্যান ফলোয়ার আমাদের দ্বারা তৈরি হয়েছে। এছাড়াও অনেক ফ্রি ফায়ারেও কিন্তু আমাদের হিউজ কন্ট্রিবিউশন, হিউজ পরিমাণ পোলাবান প্রথম ফ্রি ফায়ার সম্পর্কে জেনেছে আমাদের মাধ্যমে, মানে আমাদের র্যান্ডম থেকে যেহেতু আমরা করেছি, মানে হিউজ একটা অ্যামাউন্টের মানুষকে আমরা অ্যানিমে চিনিয়েছি, ফ্রি ফায়ার চিনিয়েছি, আবার কি ড্রামাতেও নিয়েছি আমরা অনেককে, শুধুমাত্র এই র্যান্ডম ভিডিও চ্যানেল থেকে, কারণ তোমরা সাপোর্ট করেছিলে বলে আমাকে। অবশ্য তখন করার ব্যাপারটা ভিন্ন ছিল, তখন আমার বয়স কম ছিল, আমার নিজের লাইফের পরিবর্তনে আমি লক্ষ্য করছি কত পরিবর্তন হয়ে গেছে, তোমাদের লাইফে পরিবর্তন হয়ে গেছে। আমার আসলে ওই ফ্যানগুলো এখন নাই, তারা হয় কেউ বিদেশে রয়েছে, কেউ বিয়ে হয়ে গেছে, মানে ওরা লাইফের বিভিন্ন জায়গায় ওরা ব্যস্ত। 8 বছর তো অনেক লং টাইম, 8 বছরে 7 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু নতুন জেনারেশনের কোনো ফ্যান আমার নাই। এজ এ রেজাল্ট আমার জন্য এটা খুব হার্ড হবে নতুন করে গেমে আসা, বাট আমি আশা করি তোমরা যদি 20,000 মানুষ আমাকে সাপোর্ট করো আমার পিসি গেমসে, আমার স্বপ্নটা পূরণ হবে। আমার আহামরি ওরকম বড় লেভেলের কোনো কিছু হওয়ার ইচ্ছা নেই, কারণ আমার লাইফে যে অ্যাচিভ করা এটা ফাইন্যান্সিয়াল, সেটা আমি অ্যাচিভ করে ফেলেছি। সরাসরি বললাম আমার এত বড় লোক হওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমার এখন একটু শখের দিকে তাকানো উচিত। আর তাছাড়া আমাদের আরো বেশ কয়েকটা সেক্টর রয়েছে, লাইক এআই সেক্টর রয়েছে, রিয়েল লাইফ বিজনেস রয়েছে, এবং আরো বেশ কয়েকটা আমাদের সেক্টর রয়েছে। তো আমার মতো আমি চলতে পারবো, কিন্তু আমার একটা শখ হয়েছে যে আমি গেমিং এ, আমি বিশেষ করে পিসি গেমসে ওইখানে আমার যাওয়ার শখ, কারণ ওয়ার্ল্ডে প্রতি বছর বিভিন্ন বেস্ট গেম আসে। খালি আমি ট্রেলার দেখে কিন্তু মন মতো খেলার সুযোগ পাই না, কিন্তু যখন আমি ওটাকে প্রফেশন বানাবো, তোমরা যখন সাপোর্ট করবে, বলবে এই ভাই এই গেমটার পরবর্তী পর্ব আনেন, বিশ্বাস করো সিনেমার চেয়ে বেশি মজা পাবে তোমরা। বিশ্বাস না হয় আমি তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি, স্যাভেজে আমি একটা ভিডিও আনলিস্টেড করে রাখি একটা গেম খেলে, যদি তোমরা পছন্দ করো পরবর্তী পর্ব দেখতে চাও, ইন্টারেস্টিং লাগে, তাহলে আমি আনবো। এবং GTA 6 আসছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আসলে হবে কি, যখন আমি এটা প্রফেশনালি নেবো তখন আমার ওই গেমগুলো খেলা হবে রেগুলার, তাছাড়া খেলা হবে না। আর ফ্রি ফায়ারে আমরা ওইভাবে যেতে সাহস পাই না, কেন মানে ওটা আসলে একেবারে ন্যাংটা বলাবনের একটা জায়গা, ভিউ যদি মিলিয়নও হয় তারপরও খুব ইনসিকিউর একটা জায়গা, মানে ওইখানে এত টক্সিটি, এত বেশি কন্ট্রোভার্সি। এই জন্য আমরা কিন্তু আমাদের প্রাইম টাইমে আমরা ফ্রি ফায়ার ছেড়ে চলে এসেছিলাম। এবং ফ্রি ফায়ারে আমাদের কন্ট্রিবিউশন যে খালি অডিয়েন্স নিয়ে ছিল তা না, আমরা লাখ টাকা ফ্রি ফায়ারে খরচ করেছি ওই সময়। বাংলাদেশের মধ্যে প্রথম মনে হয় কোনো ইউটিউবার আইফোন গিভওয়ে করেছে, এখন তো লাখ টাকাতে তোমার টুর্নামেন্ট হয়, ওই সময় আমরা লাখ টাকা খরচ করে নিজেদের পকেটের টাকা থেকে আমরা টুর্নামেন্ট করতাম। কিন্তু তারপরেও এত হেটার, মানে এত টক্সিটি, এত নেগেটিভ ভাবে তারা প্রেজেন্ট করে, মানে ওখানে কাজ করাটা আসলে সেফ না। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং আমি যখন পিসি গেমে আসবো অবশ্যই তোমাদের কিন্তু হেল্প করতে হবে, আমার সাথে থাকতে হবে। লাইক তোমরা যেভাবে আমাকে আগে সাপোর্ট করতে, হয়তো 20,000 মানুষ আছো সেই লয়াল ফ্যান, ওই 20,000 জন সাপোর্ট করলে হবে।